মুভিটা শুরু হয় এই ফ্যামিলিকে দিয়ে। তারা একটা ছোট্ট সমুদ্রের পাড়ে যেতে থাকে। তারপর দেখানো হয় তারা ওই সমুদ্রটা পাড়ি দেয় এবং খুব তাড়াহুড়ায় থাকে। কিন্তু ছোট্ট একটা বাচ্চা থাকে। ও তার বাবাকে বলে, "বাবা আমরা কোথায় যাই?" বাবা বলে, "চুপচাপ চল। কোন কথা বলিস না এখন, পরে বলব।" পিচ্চিটা বলে, হ্যাঁ, আমি তো ভুলে একটা ব্যাগ রেখে চলে আসছি। আমি এখনই যেয়ে নিয়ে আসতেছি।" আর ঠিক এই ফাঁকে পাড়ে গার্ড দেওয়া কিছু পুলিশ ওদেরকে থামতে বলে। বলে, "এই তোমরা কারা? এখানে কি করো?" লোকটি বলে, "আমার নাম হচ্ছে ধারাম দাস। আমরা শ্রীলঙ্কা থেকে আসছি।" শ্রীলঙ্কা থেকে আসলে এখানে কি? আমরা এখানে আসছি আমাদের এক আত্মীয়ের কাছে। সে আমাদেরকে বলছে এখানেই আমাদের অপেক্ষা করতে। কিন্তু আশেপাশে তো কেউ নাই। আর ওই আত্মীয়ের নাম হচ্ছে প্রাকাশ। প্রকাশকে তারা ধরেছে। পরে ধারাম দাস ভাবলো, ওর তো এভাবে দৌড়ে কোথাও পালায় যাওয়ার কথা না। নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। পরে দেখে বোটের ভিতরে লুকায় আছে। এই হলো প্রকাশ। পরে যেহেতু শ্রীলঙ্কা থেকে পালায় এখানে চলে আসছে, পুলিশ তো এদেরকে ছেড়ে দেবে না। পুলিশ সবাইকে নিয়ে যাওয়া শুরু করলো। তো পুলিশের গাড়িতে যেতে ধারাম বলল, আসলে শ্রীলঙ্কা প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেড়ে গেছে। আর আমার ধারেরও পরিমাণও অনেক বেড়ে গেছে। বাধ্য হয়ে এভাবে ইন্ডিয়াতে চলে আসতে হইছে। প্লিজ আমাদেরকে ছেড়ে দেন, আমি আপনার পায়ে পড়ি। তখন ওর বড় ছেলে বলল, "তুমি কেন পায়ে পড়তেছো?" আর পুলিশে বলল, "আপনারা কেন এভাবে ইতস্তত হন? কেন এভাবে পায়ে পড়তে চান? আমাদের নামটা খারাপ করেন?" এই ফাঁকে পিচ্চি ছেলেটা তার একটা কুকুর বের করে ফেললো। আর বলল, "আমার এই কুকুরটার নাম জেনি। ২ বছর আগে আপু আমাকে একটা বার্থডে গিফট করছিল এইটা। আমাদের পরিবারেরই অংশ। আর আপনাকে যদি আমরা এই কুকুরটা দেই তাহলে কি আপনি দেখাশোনা করবেন এটার?" স্যার বলল, "আমি কেন দেখাশোনা করতে যাব? আসলে শ্রীলঙ্কায় এত দাম বেড়ে গেছে সবকিছুর যে আমরা নিজেরাই খেতে পারবো না। হয়তো আপনার কাছে রেখে গেলে আপনি কিছু হলেও খাওয়াতে পারবেন।" কথা তো সত্য। আসলে আমাদের বাবা আমরা খেতে পাই না দেখে তার রাতের বেলার খাবার আমাদেরকে দিয়ে দিত। আচ্ছা বুঝলাম, হয়তো দেখাশোনা করব। কিন্তু একে যে খাওয়াবো এটা তোকে কে বলল? গাড়িতে উঠার আগে মা আমাকে আপনি জিজ্ঞেস করছেন আপনি কি পানি খাবেন কিনা? যেই লোক তা একজন অপরিচিত লোককে পানি খাওয়ার জন্য বলতেছে, সে একবেলা হইলেও জেনেকে খাওয়াবে। তখন ওর মা বলল, "তুই কি আমার সাথে কুত্তাটার তুলনা করলি?" পুলিশ এসব শুনে দিল হেসে। তারপর পুলিশ আর বাচ্চাটার মধ্যে একটা সুন্দর একটা কথোপকথন চলতে থাকলো। পুলিশ জিজ্ঞেস করলো, "তোমার নাম কি?" বলল, "আমার নাম আকাশ। আমার ছেলেরও নাম আকাশ। কিন্তু কথা বলতে পারে না। আজকে যদি কথা বলতে পারতো তাহলে হয়তো তোর মতো কথা বলতো। আচ্ছা যাই হোক, তোমাদের কাউকে আমরা দেখি নাই, আমরাও তোমাদের কাউকে দেখি নাই। কথা বুঝলা?" এটা বলে ওদেরকে ছেড়ে দিত। তো বাকি সবাইরা তো অবাক। কিরে আমাদের এই পিচ্চি আমাদেরকে ছাড়াই ফেললো। তখন ধারাম তার ছেলেকে বলল, "আচ্ছা তোর এই কুত্তা কই থেকে তুই পাইলি?" ওই যে আমি ব্যাগ নিতে গেছি যে ওখান থেকে আমি পাইছি। তখন ওর মা বলে, "কিরে তাহলে কি আকাশ মিথ্যা বলছে? তোর বার্থডেতে গিফট বক্সে তুই ড্রেস পাই?" "কি আকাশ এসব কি?" "আরে প্রকাশ প্লিজ, আমার বাচ্চার নামও তো আকাশ না।" আমি নিজেও তো কিছু বুঝে উঠতে পারলাম না। "কি বলিস এগুলা? তুই তোর ভাগিনার নাম পর্যন্ত মনে রাখতে পারস না। আচ্ছা এবার বল, ওনার ছেলের নাম তুই কিভাবে জানলি?" ওনার হাতে আকাশ নামের একটা ট্যাটু ছিল। তারপর আমি বুঝতে পারলাম আকাশ নামের কেউ একজন তার খুব ঘনিষ্ঠ। আমি এই নামটা ইউজ করছি। যে আকাশ যদি ওর ছেলের নাম হতো তখন তুই কি বলতি? তখন বলতাম আমার বাবার নামও আকাশ। পুলিশের নাম যদি আকাশ হয়, আমার বাবার নামও যদি আকাশ হয়, ইমোশন তো একটা জায়গায় হিট করবেই। "ইরে আমাকে পিচ্চি এতই হুঁশিয়ার যে শ্রীলঙ্কায় তো কিনা ফেলবে।" তো তারপর তারা তাদের গন্তব্যে পৌঁছানো শুরু করলো। গাড়ি ভাড়া করলো এবং তার বাসার পৌঁছারি। তারপর তারা বাসার সামনে দাঁড়িয়ে আছে এভাবে। প্রকাশ বলে, "এই বিল্ডিং এর বাড়িওয়ালি তো ভালো। কিন্তু বাড়িওয়ালা নিয়ে একটু ঝামেলা আছে। সে কি জব করে, তার পেশা কি সেটা জানি না। কেন? ও কি কাজ করে এমন?" এটাই তো আমি ওনার বউরে জিজ্ঞেস করছি। ৩ বার জিজ্ঞেস করছি। কিন্তু একবারও অ্যান্সার পাই নাই। বলেন আপনার জামাই কি করে? "ও আমার জামাই? এক মিনিট দাঁড়ান, হ্যাঁ? আমরা বলছিলাম জানি, এটাই যে আপনার জামাই কি করে?" "ও আমার জামাই তো আম্মু।" "কিরে ওর কি হইলো?" ও আমার মেয়ে। মনে হয় কোনো সমস্যা হইছে। আচ্ছা আমরা জানি কই ছিলাম আবার?" "না ঠিক আছে আমি আসলে ওই প্রশ্নটাই ভুলে গেছি।" আমার মনে আছে, মনে আছে। মানে জামাই কি করে তাই তো? আরে ও তো এখানেই যান দুধ নিয়ে আসেন। ওরে তো চা বানাতে পারবেন না। সো এটাই হলো কাহিনী। এবার আপনারা জিজ্ঞেস করবেন যে আসলে সে কি করে? তখন খুব মনোযোগ দিয়ে তো তারা বাড়ির ভিতরে ঢুকলো, তাদেরকে চা পানি দিল। প্রকাশ বোনকে চুপচাপ থাকতে বলল। না কথা বললে যদি শ্রীলঙ্কার লোক বুঝে যায়। তারপর ধারান বলল, "আচ্ছা আপনার জামাই কি করে?" "ও আমার জামাই ও তো" হ্যাঁ, এবার আমিও আবার জানতে চাই। দেখি কি করে? পরেই ওনার জামাই এসে হাজির। আসতে দাও আমিও দেখতে চাই আজকে।" পরে দেখে উনি একজন পুলিশ। সবার মাথায় হাত। এখন যদি কোনোভাবে ধরা পড়ে যায়, তারপর পুলিশ ধারাবার কাছে আসে। তারা বলে, "স্যার আপনার সাথে দেখা করে খুবই ভালো লাগলো। সো আপনারা আসেন কোত্থেকে?" তো কাজ করেন কোথায়?" "কাজ আসলে এখন খুঁজতেছি। পেয়ে যাবো, খুব শীঘ্রই পেয়ে যাবো।" তখন ওনার সন্দেহ হয়। কারো সাথে বার্তালাপ করার পরে চাকরি পেয়ে যাবো। আরো কিছু বলুন।" "কি বলবো স্যার?
এই যে এখনই তো বার্তালাপ বলতেছেন দেন? কি এখন কি দেখতেছেন? বার্তালাপ এই কথাটা এখানকার লোকেরা বলে না। আপনি আসলে আসছেন কোত্থেকে? তাড়াতাড়ি বলেন তো? আমিই বলব তোমরা কোত্থেকে আসছো, হ্যাঁ? সবাই ভয় পেয়ে গেল। আসলে এখন ধারণ কি বলবে বুঝতে পারতেছে না। পরে পুলিশই বলে, "তোমরা কেরালা থেকে আসছো, তাই না? কেরালাদের ভাষাও এরকম।" বলছে, "হ্যাঁ, হ্যাঁ স্যার। কিন্তু স্যার আপনি কেমনে বুঝলেন?" কারণ আমার কলিগও এভাবে আসছিল ইন্ডিয়াতে। প্রকাশ মনে, মনে বলে, "আল্লাহই জানে ওরা কোন জাহাজে করে আসছে।" "কি? কি বললা?" "না, না আমি বলছি যে স্যার আপনার ওই যে ২ স্টার আরো বেশি পাবেন আপনি দেখবেন সামনে। গড গিফট স্যার, গড গিফট।" তারপর যাই হোক উনি চলে গেল। আর প্রকাশ ওদেরকে ঠিক মতো বুঝায় গেল যে, "সাবধান তোমরা কিন্তু কেরালা থেকে আসছো, শ্রীলঙ্কা থেকে না। আর চুপচাপ থাকবা, কথা বলবা না কারো সাথে প্রয়োজন ছাড়া। এই ফাঁকে আমি তোমাদের জন্য ডকুমেন্টস রেডি করব এখানকার। যত তাড়াতাড়ি সম্ভব এই শহরের ভাষা শিখে ফেলো। আর ওই ইন্সপেক্টরের সাথে তো কথা বলবাই না।" "ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ।" "ধন্যবাদ দেওয়ার কিছু নাই, তোমরা তো আমাদের লোকই।" কিন্তু এইদিকে শ্রীলঙ্কা থেকে চলে আসায় তার বড় ছেলে তার প্রতি অনেক রেগে থাকতো। কথা বলতো না। তো ঐদিনই হঠাৎ একজন প্রতিবেশী আসে। বলল যে, "আপনাদের সাথে পরিচিত হইতে এসেছি। চা নিয়ে এসেছি। এখন তো গ্যাস পাবেন না। তাই ভাবলাম আপনারা এখন চা খাইতে পারবেন। আসলে আপনাদেরকে যখনই দেখছি কেন জানি মনে, মনে আসলো যে আপনাদের সাথে কথা বলা যায়। আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই। হ্যাঁ? ভালো থাইকেন।" তো তারা তাদের ঘর গোছগাছ করা শুরু করলো আর এখানে ধারাম কাজ খুঁজা শুরু করলো। আসলে ওই এলাকার লোকগুলো একে অপরের সাথে তেমন একজন কথা বলতো না। আর ওখানে একজন ছেলে ছিল যে কিনা তার পাড়া প্রতিবেশীদেরকে অনেক বিরক্ত করত। একদিন তাদের বাড়ির সামনে মদের বোতল ভেঙে ফেলে আসতো, কোনদিন বমি করে ফেলে আসতো, আর লোকেরা তাকে বকা দিয়ে আসতো। ও ধারা মনের চেষ্টা করতেছে একটা কাজ খুঁজে পাওয়ার জন্য কিন্তু পাচ্ছে না। পরবর্তী সিনে একজন পুলিশ একজন আসামিকে জেলে খুব বেদম পিটা দিল। আর তাকে জানানো হলো যে ওই সমুদ্রের পাড়ের একটা জায়গায় কেউ একজন বোম বাস্ট করছে। বোমটা ছিল একটা ডাস্টবিনের ভিতর। তারপর সে ওই জায়গায় গেল এবং ইনভেস্টিগেট করলো। বলল যে আশেপাশের যত সিসি ক্যামেরা আছে ওটার ফুটেজ নিতে। তো যাই হোক সিসিটিভি ফুটেজ যখন দেখলো, তখন দেখা ওই গাড়ি থেকে ধারামের ফ্যামিলি এসে ডাস্টবিনে কিছু একটা ফেলতেছে। তাই এই লোকটা সন্দেহ হচ্ছে যে ধারামের ফ্যামিলি আসলে টেরোরিস্ট। ময়লার বালতিতে ময়লা ফেলছে দেখে তুমি এখন সন্দেহ করবা? স্যার ওই ফ্যামিলিতে আমাদের দেশে ইলিগালি ঢুকছে। আর এখানে কেন আসছে উদ্দেশ্য কিছুই জানি না। কেন সব না বললো আমাদের সামনে ওদের কাহিনী। ওরা বলল আর আপনি বিশ্বাস করে ফেললেন? আরে স্যার আমরা তো ওদের ব্যাগগুলোও চেক করি নাই। কিছু না জিজ্ঞেস করেই ছেড়ে দিছি। এদিকে ধারাম তার ছোট ছেলেকে স্কুলে ভর্তি করায়। একদিন স্কুলে যাওয়ার সময় ছেলেটি একটা লোককে বলে, "আপনি কি আমাকে একটু সামনে এগিয়ে দিয়ে আসতে পারবেন?" লোকটা একটু বিরক্ত হয়। যাই হোক সামনে এগিয়ে দেয়। যখন নামলো তখন ছেলেটা বলে, "ও আপনি কি স্কুলের দিকে যাচ্ছেন?" তখন বলল, "হুম।" "প্লিজ আমি না আসলে বুঝতে পারিনি। তাহলে আমাকে স্কুলের দিকে নামিয়ে দিন।" লোকটা আরো বিরক্ত হলো। পরে নামিয়ে দিয়ে আসলো। "এটা হলো আমার স্কুল। খুব সুন্দর না? ঠিক আছে আপনাকে থ্যাংক ইউ।" তারপর ক্লাসে গিয়ে দেখে এই লোকটি আসলে টিচার ছিল। ও তো দেখে হা করে থাকলো। পরে টিচারের কাছে গিয়ে বলল, "ও আপনি কি আমাদের টিচার?" বলল, "আমি তো জানতামই না।" "কেন জানলে কি লিফট নিতে না?" "না আসলে জানলে আপনাকে সহ স্কুলের ভিতরে ঢুকেই বাইক থেকে নামতাম। শুধু, শুধু গেটেই নেমে গেলাম।" আর ওদিকে এটা শুনে টিচার হাসে। "কি শ্রীলঙ্কা থেকে আসছো না?" "আরে আপনি কেমনে জানলেন?" "আরে তোমার কথার ধরন শুনলেই বোঝা যায়।" "কি ফ্লাইটে আসছো না?" "হ্যাঁ আমরা তো টুরিস্ট। ফ্লাইটে আসছি।" "ও এটাই ১ম ফ্লাইট ছিল না? মজা পাইছো?" "ও মজা না? আব্বু, আব্বু তুমি ভালো মতো বোট চালাও। আমার সাঁতার নাই। আব্বু, আব্বু সাবধানে, সাবধানে। ভয় লাগতেছে, অনেক ভয় লাগতেছে। সাবধানে বোট চালাও।" "আরে ভয় পাস না, আমি আছি না?" "হ্যাঁ, অনেক মজা পাইছিলাম স্যার। আচ্ছা যাও এখন যা বস। শোন তোকে অনেক ধন্যবাদ।" "আরে এত ধন্যবাদ দেওয়ার দরকার নাই। এটা লাগবে সেটাই বলবি। একটা ড্রাইভিং লাইসেন্স দরকার।" "লাইসেন্স দিয়ে কি করবি? হবে কিনা সেটা বল।" "হবে, কিন্তু করবিটা কি?" "আমাদের প্রতিবেশীর একজন ড্রাইভার দরকার। মাসে ৳৩০,০০০ দিবে। লাইসেন্সটা হলেই চাকরিটা পেয়ে যাবো।" "আরে ভাই এটা শ্রীলঙ্কা না ইন্ডিয়া। ওদের গলি-গলি চিনতে হবে, সবকিছু চিনতে হবে। আরে এটা আবার কি এমন জিনিস? আমরা যে বিয়েতে থাকি ওখান থেকে রাইটে গেলে অশোক বিলা। ওটা থেকে লেফটে যদি যাই টি-নগর, আন্তর্জাস মাউন্ট রোড। তারপরে বাইপাস দিয়ে যদি যাই আন্তরপাট্টু, চেট্টুগ্রাম, তেলুজি, মাধুপাম। এরে ভাই তুই এত কিছু কেমনে পারলি? তোর কি মনে হয় আমি কি আজেইরা আছি কয়দিন? আচ্ছা ঠিক আছে লাইসেন্স হয়ে যাবে।" তারপর তারা ওই লোকটার কাছে গেল যার ড্রাইভার দরকার। ফার্স্টে লোকটার তো সেই ভাব, উনি অনেক গম্ভীর প্রকৃতির। আর বলল শুরুতে ১ম সপ্তাহ সে দেখবে। যদি ভালো না লাগে তাহলে চাকরি নেই। তখন ওরা বলল, "এটা কেমন কথা?" লোকটা বলল, "যদি চাকরি করতে হয় তাহলে ১ সপ্তাহ করো, না হলে নেই।" তো পার্মানেন্ট হবে ১ সপ্তাহ পর। পরে লোকটার ফোন আসলো অন্যদিকে চলে যায়। তখন প্রকাশ বলল, "তুমি এখনই মানা করে দাও। এখানে কাম করার চাইতে বেকার আছো অনেক ভালো আছো।" আরে উনি একটু শক্ত মানুষ। তো খারাপ বলে মনে হয় না। পরে হঠাৎই ওই বাড়ির কেয়ারটেকার আসে। আর বলে যে, "ভাইয়া ভুলেও আপনারা এই চাকরি কইরেন না।" "কেন?"
কারণ ১ সপ্তাহ পর আপনার কাছে উনি পার্মানেন্ট করবে না। ও আচ্ছা এভাবে ১ সপ্তাহ খাটায়, খাটায় উনি এরকম ফাইজলামি করে না? এত অন্যায়। প্রকাশ তাই বলল ওনাকে এখনই বলল যে আমার কামটা পছন্দ হবে না। এবার লোকটা এসে বলল, "তো তোমরা কি সিদ্ধান্ত নিলা?" আরে বইলা দাও। এইদিকে কেয়ারটেকার এসে চা দিয়ে গেল। আর লোকটি কেয়ারটেকারও বলল, "আচ্ছা আমাদের এখানে মেহমান আসলে আমরা কি এভাবে ওদেরকে চা দিই? চা কাপে দেই না, ওয়ান টাইম গ্লাসে তো আর দেই না। তাহলে ওনাদেরকে কেন তুমি ওয়ান টাইম গ্লাসে দিলা?" তো এটা শুনে আমার মনে হলো হয়তো লোকটা ভালোও হতে পারে। তাই বলল যে, "আচ্ছা স্যার আমি চাকরি করতে রাজি আছি।" এটা শুনে প্রকাশ, "হায়রে! এটা কি বলল? আচ্ছা ঠিক আছে যাও। তাহলে তোমার সামনের সপ্তাহ থেকে শুরু করো।" তো তার পরের সিনে ওদেরই একজন প্রতিবেশী, একজন বুড়ো লোক আর বুড়ো মহিলা একসাথে থাকতেন। ওই বুড়ো মহিলার সাথে রাহামের বউয়ের খুব খাতির ছিল। ওই বুড়ো লোকটা আবার কারো সাথে কথা বলত না। নিজের মতোই করে চলত। তো এটা দারামের বউ জানতো যে আজকে ওই বুড়ি মহিলা অসুস্থ। যার কারণে ওই লোকটার জন্য খাবার বানিয়ে নিয়ে আসে সে। তারপর তাদের মধ্যে সুন্দর মতো আলাপ আলোচনা হয়। আর ওদিকে দারামের কাজও শুরু হয়ে যায়। যাই হোক সে অনেস্টলি তার কাজ করতে থাকে। তো একদিন গাড়ি চালাতে, চালাতে লোকটা জিজ্ঞাসা করে, "তোমার গ্রাম জানি কোনটা ছিল?" ও আসলে ওটা ছিল স্যার ওই যে কেরলা স্যার কেরলা। তো একদিন গাড়ি পরিষ্কার করতে, করতে ওই দুষ্টু ছেলেটাকে দেখলো। যে কিনা প্রতিবেশী সবগুলোকে চালায়। তো হঠাৎ সে ওই ছেলেটাকে জিজ্ঞেস করলো, "আরে ভাই আজকে কি দুপুরে খাইছিলেন?" যাই হোক সে এটা শুনে পাত্তা দিল না এবং না শুনে চলে গেল। সো এদিকে পুলিশ যে লোকটাকে জেলে খুব মারতেছিল সে এখন আইসিইউতে। সে যদি কোনোভাবে মারা যায় তাহলে এই লোকের চাকরি থাকবে না। আবার অপরদিকে বোম ব্লাস্টিংয়ের কেসটা। সব মিলায় জগা খিচুড়িতে সে পড়ছে। তাই জিজ্ঞেস করলো যে, "কি বোম ব্লাস্টের কেসের কি অবস্থা? এত দেরি কেন?" "স্যার আসলে দিনে ২০,০০০ টুরিস্ট এখানে আসে। আর পাশাপাশি ওইটা একটা প্রাইম লোকেশন ছিল। তো সিসিটিভি ফুটেজ এভাবে চেক করে কিছু বের করাটা সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, তোমরা অজুহাত দেওয়ার সময় তো ঠিকই সবকিছু বলতে পারো। কাজের বেলা তো কেউ নাই।" তো এই ফাঁকে পুলিশটা ধামরার ফ্যামিলির সম্পর্কে বলতে চেয়েছিল। কিন্তু তাকে আর বলার সুযোগ দেয়নি। কারণ সেটা ওই পুলিশ অফিসারটা দেখে ফেলে এবং তাকে ডাক দিয়ে একপাশে নিয়ে যায়। তখন বলতেছে যে, "কি তোমাদের কি মাথা খারাপ? সামান্য একটা ময়লা ঝুড়িতে ওরা ময়লার বস্তা ফালাইছে। এতে কি তোমরা ওদেরকে সন্দেহ করবা? আচ্ছা সমস্যা নাই বুঝছি স্যার। ওরা কাজটা নাও করতে পারে। আমরা স্যারকে বলে দেই সে সিদ্ধান্তটা নেক। আসলে দেখেন স্যার ১০ দিন পর যদি কেউ আমার নামে কেউ অভিযোগটা করে তখন অভিযোগে আমরা আপনার নাম দিয়ে দিব। কিছু করার নেই স্যার।" সো তারপর ছাদে ধারামের ছেলে গান শুনতেছিল। সে দেখে ছাদে একজন মুখে এভাবে হাত দিয়ে বসে আছে। আর সাথে সাথেই বলল তো, "চোর, চোর, চোর ধরছি।" তারপর সবাই এখানে ছুটে আসলো। আর বলল, "পাপা তাড়াতাড়ি পুলিশ ডাকেন, তাড়াতাড়ি।" তারপরে এই লোকটা পুলিশ আনতে গেল। তখন ওনার বউ বলে, তুমি কি পাগল হইছো? তুমিই তো পুলিশ।" "ও আচ্ছা, আচ্ছা আমি ভুলে গেছিলাম।" তারপর দিল এক মাইর। তারপর উনি জিজ্ঞাসা করলো যে, "এই বন্ধ গেটটা পার করে তুই কিভাবে এখানে ঢুকলি? তাড়াতাড়ি বল, না হইলে" আসলে এই ছেলেটা হচ্ছে এই মেয়েটার বয়ফ্রেন্ড। "ও বলবি না, না? এই তোমরা ওর ফোন চেক করো।" তারপর দেখে সবার লাস্টে সে তার বিবি নামের কাউকে ফোন দিছিল। তো এখন তো ওই মেয়ে ঘাবড়ে গেছে। এখন তো বিবিকে ফোন দিলে ওর ফোন বাজবে। তারপর ও ওর ফোনটা এভাবে বন্ধ করার চেষ্টা করল। আর যখনই ফোন দিল, তখন দেখা আরেকটা মেয়ে ফোন ধরছে। "এই কে বলতেছো?" এইটা দেখে তো এই মেরে গেল ফায়ার। দিল এক থাপ্পড়। ও তো বুঝে গেল ওর বয়ফ্রেন্ড চিট করতেছে। তারপর আর কি মেয়ে সব বলে দেয় যে ও আসলে চোর না। আমি আসলে ওকে এখানে ডাকছি দেখা করার জন্য। আর এটাই সত্য। তারপর সবাই ওখান থেকে চলে যায়। তারপর ওই বুড়ি মহিলাটা আসে। বলে, "আমার একটা কাজ করে দিবা?" বলেন, "আসলে সকাল থেকে আমার জামাই না আর ঘুম থেকে উঠতেছে না। সে সবসময় ঘুম থেকে অনেক আগে উঠে যায়। কিন্তু আজকে উঠতেছেই না। আপনি ওকে ডাকেন নাই? আসলে ডাকার সাহস করতে পারতেছি না। ঠিক আছে চলেন।" তারপরে ওনার রুমে গেল। রুমে গিয়ে দেখে যে উনি পড়ে এখনো ঘুমাইতেছে। মহিলা ভয়ে, ভয়ে ওনাকে ডাকতেছে। ২ বার ডাকার পর ঘুম থেকে উঠে গেল। "আরে তোমরা এখানে কি করো?" "আসলে আপনার বউই আরকি আমাদেরকে বলছে আপনাকে ঘুম থেকে ডেকে দিতে।" "ও আচ্ছা আজকে সকালে ঘুম থেকে দেরি করে উঠছি বইলা না? আসলে শরীরটা অনেক টায়ার্ড ছিল। তাই এতক্ষণ ঘুমালাম। আর ও ভয় পেয়ে গেছে দেখে তোমাদেরকে বলছে, তাই না? কই ও কই?" তারপর ওরা সবাই বসার ঘরে যায়। তারপর গিয়ে দেখে ওই বুড়ি সোফার উপরে এভাবে মৃত ব্যক্তির মতো চোখ বন্ধ করে বসে আছে। এটা দেখে তো সবাই নিস্তব্ধ। আরে একজনকে ঘুম থেকে ডাকতে আসলাম, আর অন্যদিকে দেখি আরেকজন ঘুমিয়ে গেল। তারপর লোকটা ভয় পাওয়া শুরু করলো। আর বলল, "প্লিজ আমাকে এভাবে ভয় দেখাইও না। আমাকে ডাকতে গিয়ে নিজে এভাবে ঘুমায় যেও না। প্লিজ উঠো, উঠো।" উনি তো আর উঠে না। তারপর সবাই বুঝে গেল যে উনি আর নেই। পরে আর কি লোকটা আসলে এগুলো কিছুই বিশ্বাস করতে পারছে না। আর ধারণ বলল, "আপনাদের কি কোনো আত্মীয়স্বজন নেই? থাকলেও লাভ নেই, কেউই আসবে না। আসলে আমাদের এটা লাভ ম্যারেজ ছিল। ওর বাবা বলে দিছিল যে যদি আমার সাথে এভাবে পালিয়ে বিয়ে করে
তাহলে আর ঘরে ঢুকতে দিবে না। ওনার বাবা আজও জীবিত আছে। হয়তো ডাকলে আসবে। কিন্তু উনি চলে যাওয়ার আগেই তো আমার কেউ নেই রে ধারাম, কেউ নেই। তারপর ধারাম ছুটে গেল। বলল, "কই যাও তুমি?" বলল, "ওনার এরকম মৃত্যু আমি দেখতে পারবো না। কেউ ওনার পাশে দোয়া করার জন্য থাকবে না, এটা হতে পারে না।" তারপর ধারাম দৌড়ায়া ওই এলাকার সবার বাড়িতে গেল। অনুরোধ করলো, "এই অবস্থা, প্লিজ আপনারা সবাই আসেন।" তারপর সবাই এক এক করে আসে। এসে ফুলের মালা গলায় দিয়ে যায়। এই এলাকাতে আগে কেউ কারো সাথে দেখা করতো না, কথাও বলতো না। আজ সবাই একত্রিত। এই ফাঁকে ওই বাবাও চলে আসলো। এসে মেয়েকে দেখে কান্না করা শুরু করে দিল। আহারে! মরে যাওয়ার কথা কার, আর মরে গেল কে? তারপর ওই লোক ধারামকে বলল, "তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না।" আর সবাইকে উনি ধন্যবাদ দিল। তারপর ওই পুলিশ স্টেশনে একজন লোক কান্নাকাটি করা শুরু করলো এসে। বলল, "আমার ছোট ভাই হারিয়ে গেছে।" তারপর পুলিশ বিবরণ জানতে চাইলো। বলল, "আমার ছোট ভাই দেখতে অনেক কিউট। তার একটা লেজ আছে।" "লেজ আছে মানে? তার দেখতে ছোট অনেক।" ও কি কোনো কুত্তা?" "জি স্যার, ও আমার ছোট ভাইয়ের মতো।" "এখান থেকে এক্ষুনি তুই বের হ। মানুষ খুঁজে পাচ্ছি না। আর এসছস কুত্তা হারিয়ে যাওয়ার রিপোর্ট নিয়ে নেন।" "কেন স্যার, কুত্তারা কি প্রাণী না? এদের কি কোনো ফিলিংস নাই?" তো যাই হোক, পুলিশ রিপোর্ট নিল। যখন বিবরণ শুনলো এবং কুকুরের ছবি দেখলো, ওরেন দেখলো, আরে এই তো সেই কুকুর। দেখি না এই পিচ্চিটার হাতে ছিল। ওই ফ্যামিলি আমাকে এভাবে ধ্যাপা দিল। উনি তো এবার আকাশ থেকে পড়লো। লেবাস অন করলো। এবার যেভাবেই হোক ফ্যামিলিকে রক্ষতে হবে। আমার সাথে এরকম মশকারি, আমার ফিলিংস নিয়ে এভাবে খেললো। এবার পরের সিনে আমার বড় ছেলে ছাদে গেল। গিয়ে ওই মেয়েটাকে দেখতে পেল। আর পালিয়ে যাওয়ার সময় মেয়েটা বলল, "এই আমাকে দেখে ভয় পেতে হবে না। আসো এখানে বসো।" পরে বসলো। আর ও বলল যে, "আসলে ওইদিনকার ঘটনাটা আমি বুঝতে পারিনি। তাই দিয়ে তো লাভই হইছে। তারা চিট করতেছে যে বুঝতে পারছো। হ্যাঁ, কথা তো ঠিক বলতেছো। কিন্তু মনটা এজন্যই খারাপ, ওই বেকুবটার জন্য লন্ডনে যেয়ে পড়াশোনা করার ভিসা আমি ক্যানসেল করে দিচ্ছি।" "ক্যানসেল করছো কেন?" "আরে একদিন স্কুলে ওর বয়ফ্রেন্ড যে বলছিল যে, 'ঠিক আছে তুমি যাও। তুমি যেখানেই যাবা না কেন, ওই ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়া তোমার কাছে ছুটে আসবো।' তো এটা শুনে আমার মন গেল গলে। ও বলছে, "আরে তুমি ভিসা ক্যানসেল করে দিছো?" কি করব? মন গলে ফেলাইছে না? হুম, আমার নাম ধনী। আসলে আমার গার্লফ্রেন্ড আছে। কি বলো? Who do you think you are? ও আচ্ছা, আমার নাম নিতুষ। তো তোমার গার্লফ্রেন্ড কই? শ্রীলঙ্কায়। অ্যাঁ? ও আসলে আমি শ্রীলঙ্কায় থেকে বড় হইছি। ওখানকার এখন অবস্থা খুব খারাপ। সবকিছুর দাম বেশি। আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তাই আমরা বোটে করে সাগর পাড়ি দিয়ে এখন ইন্ডিয়াতে ঢুকি। ও তো এসব শুনে অবাক হয়ে গেছে। বলে, "আচ্ছা, এই তুমি আমাকে কেন এসব বললা?" "ও আসলে আমার মনে হয়েছিল তোমাকে আমি ট্রাস্ট করতে পারবো। তাই বললাম।" "কি, পারবো না ট্রাস্ট করতে?" "হুম, পারবা।" এখন ধারামের মনে খুব কনফিডেন্স যে সে ড্রাইভারের চাকরিটা পাবেই। কিন্তু ১ সপ্তাহ পর লোকটি তাকে বলল যে, "তোমাকে আমি চাকরি দিব না।" ধারাম তো শুনে শক খাইছে। ও কারণ জানতে চাইল, "কেন আপনি চাকরি দিবেন না আমাকে?" তখন বলল, "আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই।" সেদিন ধারাম রাতে নেশা করে বাড়ি ফিরে। আর এই ফাঁকে পিচ্চি ছেলেটা তার কুকুরকে খুঁজে পায় না। পরে ধারাম বলে, "আমি কুকুরটাকে বাইরে ফেলে দিয়ে আসছি। আর এটা নিয়ে তুই কথা বলিস না আর আমার মেজাজ গরম করিস না।" কাকে জিজ্ঞেস করে কুকুরটা বাইর করলেন? কেন? কাকে জিজ্ঞেস করা লাগবে? ওকেই জিজ্ঞেস করা লাগতো। কারণ কুকুরটার দেখাশোনা ওই করত। ওর কুকুর ও দেখবে। তোর এত টেনশন নেওয়ার দরকার নেই। যদি কেউ চুপচাপ থাকে তার মানে এই না কেউ সে বলতে চায় না কিছু। তোর সমস্যা কি রে? হ্যাঁ? তোর সমস্যাটা কি আসলে? এই যে এটাই সমস্যা। আপনি কারো চিন্তা না করেই কোনো একটা ডিসিশন হুট করে নিয়ে ফেলেন। আম্মু কষ্ট করে ঘর পরিষ্কার করে না? এভাবে ময়লা করার আগে চিন্তা করা উচিত। আরে আপনি এগুলো কি করতেছেন? আমাকে মাফ করে দাও। হ্যাঁ, আমাকে মাফ করে দাও। দেখতেছো না স্যার কি বলতেছে? যে আমি কারো জন্যই কিছু চিন্তা করি না। এরকম নাটক কেন করতেছেন? নাটক আমি করি না, তুই করতেছিস। এখানে আসার পর থেকে আমার সাথে একটা কথা বলিস নাই। মুড ধইরা ছিলি। ওই মেয়েটার জন্য আজকে আমাকে ঘৃণা করতেছিস না? আচ্ছা তুই বুকে হাত দিয়া বল, আজ যদি তুই আমার জায়গায় হতিস, তাইলে তুই কি করতি? আমার মতো এভাবে শ্রীলঙ্কা থেকে পালায় আসা ছাড়া উপায় থাকতো? তোর কাছে কি মনে হয় খালি তুই একমাত্র দুঃখী? আমি কি দুঃখী না তোর জন্য? তোদেরকে আমি আলাদা করছি, আবার তোদেরকে আমি আর এটা সম্ভব না। ওর বিয়ে হয়ে গেছে। এটা শুনে আমার বাবা হেসে দিছে। যে, "কি ভালোবাসা রে তোদের? ও আরেকজনকে বিয়েই করে ফেলল? আসার কিছু নেই বাবা। ও তো আর আমার জন্য বসে থাকবে না।" তাই বলে ওর ১৫ দিনেই এই মেয়ের ধৈর্য শেষ? আরেকটু কি সে অপেক্ষা করতে পারত না? অনেক হইছে। আর আপনার একটা কথাও শুনবো না। যদি ও আপনার মেয়ে হইতো, তাহলে কি আপনি আমার সাথে বিয়ে দেওয়ার জন্য ওয়েট করতেন? আপনি অবশ্যই আরেকটা ছেলে দেখে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিতেন। আর বারবার বলতেছেন, "আমি এটার জন্য কষ্ট পাইছি না?" একদমই ভুল। আমি এটা ওটা ভুলেই গেছি। আমার শ্রীলঙ্কায় পড়াশোনার শেষ পর্যায়ে। আর কয়টা মাস অপেক্ষা করলে আমি একটা চাকরিও পেয়ে যেতাম। আর আমার স্বপ্নও ছিল চাকরি পাওয়ার পর আপনাদেরকে খাওয়াবো। পুরো পরিবারটা গুছায় নিবো।
কিন্তু আপনি সেই সুযোগটা তো দিলেনই না। নিজে যেটা ভাবছেন সেটাই করছেন। একটু আলাপ করলে কি হইতো এমন? সারা জীবন মতো কষ্ট করে আমাদের পড়ালেখা করাইছেন। এখন প্রতিটা মুহূর্তে ভাবি, কিন্তু এই ঋণ শোধ করার কোনো সুযোগই আপনি দিলেন না। শ্রীলঙ্কায় যে ডিগ্রি আমি পাইছিলাম, ওই ডিগ্রির এখানে কোনো মূল্যই নেই। আমার লাইফ এখানেই শেষ। আপনি কি কখনো এগুলো ভাবছেন? তারপরে এসে বলে ধারামের ছেলে কাঁদতে, কাঁদতে তার রুমে চলে যায়। ধারামও আসলে বুঝতে পারে যে হ্যাঁ, তারও কিছু ভুল আছে। তাই ধারাম তার ছোট ছেলেকে বলে, "তুই তো আর আমার উপর রাগ করে নাই, তাই না?" "না আব্বু।" তারপর ধারাম তার ছেলেকে সরি বলে। "আসলে ওই সময় মাথায় যা আসছে আমি তাই করছি। কিছু বুঝতে পারিনি আমি। তাই তোর কাছে আমি আবারও সরি।" "আরে আব্বু সমস্যা নাই, আমি কষ্ট পাইনি।" তারপর আর কি ওদের মাঝে সবকিছু আবার আগের মতন হয়ে যায়। ওরা হাসিখুশি হয়ে যায় সবাই। আর এদিকে পুলিশটা তার বসকে সব বলে দেয়। আর বস এসব শুনে দেয় এক থাপ্পড়। কি দেখিস এভাবে? নাকি ওই পরিবারকে দিয়ে তুই বোম ব্লাস্ট করাইছিস? হ্যাঁ? এসব কথা আগে কেন বলিসনি? আসলে স্যার ওই পরিবারটাই যে বোম ব্লাস্ট করছে এটা এখনো সিওর না। তো সিওর না দেখে কি ছেড়ে দিবি? না স্যার। ঘোড়াকে ছাড়ছিস কেন? বোম ব্লাস্ট হইছে কি তোর নাম দিয়ে দিব এখন? না স্যার কি বলেন? হুম, ওই পরিবার আমার এখনই চাই। ওইদিকে ধারাম গাড়ির মালিকের কাছে আবারও যায়। বলে আসলে তাকে কিছু কথা বলার জন্য আসছি। আমি এসেছি আপনার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকি আমাদেরকে মাফ করে দিয়েন। আর আরেকটা কথা, আমি ইন্ডিয়ার লোক না, আমি শ্রীলঙ্কা থেকে পালিয়ে এসেছি। এটা জানানোর জন্যই আসলে আসলাম। এটা শুনেই লোকটা ওর হাতে গাড়ির চাবি তুলে দিল। বলল যে, "কাল থেকে ঠিকমতো মন দিয়ে কাজ শুরু কর।" তার মানে? আমি আগে থেকেই জানতাম তুই শ্রীলঙ্কার লোক। তাই এটা তোর পরীক্ষা ছিল। তুই সত্য বলছিস তাই তুই চাকরিটা পাইছিস। এটা বলে ধারাম তাকে জড়ায় ধরল। ধারাম তো এবার বেশ খুশি। আর ধারামের পরিবারের সাথে ওই এলাকার পরিবারগুলো সবগুলো বেশ খাতির হয়ে গেছে। সবাই তাদেরকে ভালো জানে। এদিকে ধারামের ছেলে আর বাড়িওয়ালার মেয়ে এক প্রোগ্রামে আসে। তো ও জিজ্ঞেস করে যে তোমার প্ল্যান কি এখন? ওই যে লন্ডনে চলে যাব। ও হাসা শুরু করে দিছে। বলল, "মনে করো আমি তোমার বয়ফ্রেন্ড। আর আমি তোমাকে বলতেছি তুমি যেখানেই যাও না কেন আমি তোমার জন্য ৭ সমুদ্র পাড়ি দিয়ে তোমার কাছেই চলে আসবো। তাহলে এখন তুমি আমাকে কি বলতা? তুমি যদি আমার বয়ফ্রেন্ড হইতা তোমার মিথ্যা বলা লাগতো না। কারণ তুমি অলরেডি আমার জন্য ৭ সমুদ্র পাড়ি দিয়েই আসছো।" এটা শুনে তো ধারামের ছেলের দিলে লাড্ডু ফুটে গেছে। তারপর ওই পুলিশের বসটা একে খুঁজে বের করে। এসে জিজ্ঞেস করে, "এদেরকে কি তুমি চিনো?" "না স্যার, চিনি না তো। কৃষ্ণনগর আপনার থানা না?" "জি স্যার। আমাদের সোর্স তো বলতেছে এরা আপনার থানার এদিকেই আছে।" "না স্যার, আমার থানার এদিকে থাকলে তো আমি জানতামই। আমি তো তোমাকে এটা জিজ্ঞেস করিনি।" "সরি স্যার।" তারপর পুলিশেরা ওই এলাকা চারিদিকে ঘেরাও করে ফেলে। আর সবাইকে বলে যে শ্রীলঙ্কা থেকে একটা ফ্যামিলি এখানে পালিয়ে আসছে। ওরা হলো টেরোরিস্ট। আপনারা যেই জানান না কেন আপনারা ওই ফ্যামিলিকে আমাদের হাতে ধরিয়ে দিন। না হলে কিন্তু কারোই ভালো হবে না। তারপর ওই পুলিশ প্রত্যেকটা ফ্যামিলিতে যায়। কিন্তু গিয়ে কোনোই লাভ হয়নি। পরে আর কি আরেকটা বাড়ি আছে। যে বাড়িতেই ধারাম থাকতো। তার পরিবারিতে ঢুকে চারিদিকে সে দেখতেছে। ধারামকে জিজ্ঞেস করলো, "তোমার নাম?" "আমার নাম ধারাম স্যার।" "কি কাজ করো?" "একজন প্রতিবেশীর গাড়ি চালাই স্যার।" "ও আমি নিতুষী। কি করিস?" "কিছুই করি না স্যার, পড়ালেখা করি।" "আর আমি বাসন্তী, হাউসওয়াইফ।" ডকুমেন্টস দেখো সবার। তারপর ধারাম সব ডকুমেন্টস দেখায়। "আচ্ছা তোমরা কতদিন ধরে এখানে আছো?" মহিলাটা বলে, "৮ বছর।" "তোমরা কি শ্রীলঙ্কার ওই পরিবার সম্পর্কে জানো?" "না স্যার।" "তাহলে তোমার মুখের ভাষা এমন কেন? কি এরাই কি ওই পরিবার? ঠিক মতো দেখ, এটাই ওই পরিবার না?" "না স্যার।" "কি? ওই তুই কি আমাদের গেম খেলতেছোস? যদি এরা না হইতে করো হয়তো ওনারা কোথাও চলে গেছে স্যার। কে আমি মেরে ফেলবো।" দেখ ভাই প্লিজ আমি যদি এই কেস সলভটা করতে না পারি তাহলে আমাকে এবার জেলে যাইতে হবে। এটাই ওই ফ্যামিলি না? না স্যার, এর আগের ফ্যামিলিটা ছিল না? তাও না স্যার। তাহলে এর আগেরটা? না স্যার। স্যার, আপনি যাকে মারছেন ও মারা গেছে। আপনাকে অ্যারেস্ট করার অর্ডার আসছে। তারপর পুলিশ তাড়াহুড়ো করে চলে গেল। চলে যাওয়ার সময় ধরম পুলিশটাকে জিজ্ঞেস করে, "স্যার আমাদের আপনি কেন বাঁচালেন?" আসলে সত্য কথাটা বলি তোমাকে। আমরা যখন প্রত্যেকটা বাড়িতে গেছিলাম, প্রত্যেকটা ফ্যামিলি শ্রীলঙ্কান ভাষায় কথা বলা শুরু করছে। আর আমার বস তো কনফিউজড হয়ে গেল। এটা আমিও অবাক হয়ে গেলাম দেখে। তারপর মাথায় একটা জিনিস কাজ করলো যে যেই মানুষটার জন্য একটা এলাকা প্রত্যেকটা মানুষ মিথ্যা বলতেছে নিশ্চয়ই ওই পরিবার দ্বারা বম ব্লাস্ট করা সম্ভব না। তাই আসলে আমি আমার দায়িত্ব পালন করলাম। এটা বলে চলে গেল সে। এবার হারামও বুঝতে পারলো যে এলাকার মানুষগুলি তাকে বাঁচাইছে। আর মুভিটা এখানেই শেষ। মুভিটা ভালো আছে, খারাপ না। মানে ফ্যামিলির সাথে যদি বসে দেখতে চান তাহলে এটা একটা পারফেক্ট মুভি। বেশি প্যাচগোছ নাই। তো আপনারা দেখতে পারেন চাইলে।